জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দর্শক দেখতে পাচ্ছেন আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আওয়ামী লীগ কর্মীরা হামলা করে বিএনপির উপর এবং সারা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আপনারা দেখতে পাবেন যে এদিকে আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তুলপাড় পরিস্থিতি সারা দেশে। দুপুরে আওয়ামী লীগ কর্মীরা গোপনে থেকে নতুন ঘটনা ঘটিয়েছে। এ নিয়ে এবার দেশবাসী আতঙ্কে। সৌরভ, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি। তারপরে আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে ওটা তাদের ব্যাপারে যাবে। সেনাপ্রধানের সহায়তায় দেশে ফিরছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তখন থেকেই সেনাপ্রধানের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে। এর ফলে সেনাপ্রধানের সবুজ সংকেত পেলেই আবারও দেশে ফিরতে যাচ্ছেন। সে কি আসলে সেনা শাসন চালু হতে যাচ্ছে কিনা, এবং আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি আশঙ্কা করেছি দেশে আসলেই একটা সেনা শাসন হতে পারে। 1/11 কিন্তু এভাবে হয়েছে, তো এখনো কিন্তু সেম সিচুয়েশন। তার ওদিকে মারামারি, হানাহানি, পরিস্থিতি কিন্তু ভালো না। পরিস্থিতি খুবই ঘোলাটে, খুবই অস্থির। যে কোনো সময় কিন্তু কিছু একটা ঘটে যেতে পারে। রীতিমতো এই প্রশ্ন কেউ কেউ করছেন, ডক্টর ইউনূস সরকারের পতন হচ্ছে কিনা, তার জায়গায় অন্য কেউ ক্ষমতা নিচ্ছে কিনা, নতুন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার, নাকি সেনাবাহিনী ক্ষমতা নেবে, এইসব আলাপ টালাপ ছড়িয়ে পড়েছিল। ইনফ্যাক্ট অনেকগুলো ঘটনা ঘটেছে। এই বিষয়টা সামনে আসে যে আসলে ভেতরে কি কিছু ঘটছে। এর মাঝখানে যে জায়গাতে আলোচনাটা আরো গতি পাইছে সেটা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি গতকালকে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন। এই সেনাবাহিনী, এই যৌথ বাহিনী, এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই, এদেরকে প্যাকেট করে ভারতে পাঠিয়ে দেন। এইভাবেই অনেক উত্তেজনা চলছে দেশের রাজপথে এবং আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আরো অনেক ঘটনা ঘটছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন আওয়ামী লীগ কর্মীরা গোপনে থেকে অনেক পরিকল্পনা করেছিল। তারা একটা সুযোগ নিবে এবং আক্রমণ করে ক্ষমতায় বসার চেষ্টা করবে। আর একটা ঘটনা আমরা স্পষ্ট দেখতে পাই যে সেনাপ্রধান গোপনে একটা বৈঠক করেন প্রধান বিচারপতির সাথে। অন্যদিকে ডক্টর ইউনূসও গতকাল সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন। আসুন দর্শক, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ইতিমধ্যে ঢাকার রাজপথে কি হচ্ছে এবং আওয়ামী লীগ কর্মীরা যে একটা আক্রমণ করে কিভাবে করতেছে সবকিছু দেখতে পারবেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। আয়েশা, ধন্যবাদ। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। লড়াই, সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে যে দলটির জন্ম হয়েছে সেই দলটি ধীরে ধীরে ৪৭তম জন্মবার্ষিকীতে পা রেখেছে। সেই জন্মবার্ষিকীকে কিন্তু কেন্দ্র করে, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আজ কিন্তু জিয়া উদ্যানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিন্তু তারা প্রায় সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, যার প্রথম ধাপ হিসেবে কিন্তু গতকাল ছিল আলোচনা সভা এবং আজ ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে দলটির নেতারা। এবং ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ সহ এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু রাজধানীর চন্দ্রিমা উদ্যান, অর্থাৎ যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি অবস্থিত, সেখানে কিন্তু ধীরে ধীরে তারা জড়ো হচ্ছে। বেলা ১১টা নাগাদ কিন্তু সেখানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে, যেখানে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কিন্তু আগামীকাল একটি র্যালি অনুষ্ঠিত হবে এই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে। এর আগে আপনি জানেন যে আসলে তারা দীর্ঘ ১.৫ যুগ পর কিন্তু হচ্ছে গত বছর আওয়ামী সরকার পতনের পর কিন্তু কোনো ধরনের হামলা মামলার ভয় ছাড়া কিন্তু বিএনপি তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীকে পালন করছে। এর আগে আমরা দেখেছি যে বিএনপি সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে কিন্তু হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় কিন্তু তাদের মধ্যে নানা ধরনের ভয়ভীতি ছিল। কিন্তু ৫ আগস্ট, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর সেই ভয়ভীতি কিন্তু আর এই নেতাকর্মীদের মধ্যে নেই। তারা কিন্তু ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর আমেজের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের এই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীকে তারা উদযাপন করছে। আমরা দেখতে পাচ্ছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এরই মধ্যে রাজধানীর জিয়া উদ্যানে কিন্তু নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। তারা যেটি বলছেন যে আসলে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনের মধ্য দিয়ে অর্থাৎ ক্ষমতার দ্বারপ্রান্তে যে দলটি রয়েছে তারা দাবি করছে যে সেই দলটি বিএনপি এবং আগামীতে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে সেই বিএনপি তাদের যে জনগণের কাছে যে তাদের যে দায়বদ্ধতার জায়গা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু তারা যে প্রতিশ্রুতি দিয়েছে অর্থাৎ ৩১ দফা, সেই ৩১ দফা তারা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। একই সাথে কিন্তু আজ বেলা ১১টা নাগাদ কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিয়ে কিন্তু বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি নেতাকর্মীরা। এবং ইতিমধ্যে ধীরে ধীরে কিন্তু নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন। আলোচনার খোরাক জুগিয়েছে সাংবাদিক ইলিয়াসের একটা পোস্ট। এরপরই বিষয়টা সামনে আসে যে আসলে ভেতরে কি কিছু ঘটছে।
এর মাঝখানে যে জায়গাতে আলোচনাটা আরো গতি পাইছে সেটা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি গতকালকে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন। তো প্রধান বিচারপতির যে গুলশানের বাসায়, তো সেই বাসায় আপনার এই সাক্ষাৎটা হয়েছে। এখন এটা কি অফিসিয়াল সাক্ষাৎ নাকি নন অফিসিয়াল সাক্ষাৎ? আবার এই বিষয়টাকে কেন্দ্র করে আপনার গুজব ডালপালা ছড়িয়ে গেছে যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে। এখন সেনাবাহিনী ক্ষমতা নিতে গেলে প্রধান বিচারপতির সাথে কাজটা কি, আই ডোন্ট নো। এরকম অনেক আলোচনা গতকালকে থেকে মাঠে খোরাক জুগিয়েছে। তো আসলে কি সেনাবাহিনী বা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতা নিবে, এই ন্যারেটিভটা কিন্তু পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস, তারপর সে কনক সারোয়ার ভাই, তারা যারা আছেন বা তাদের পন্থী যারা আছেন, আবার এনসিপির অনেকেও, তার উপরে সরকারের মধ্যে থাকা খোদ উপদেষ্টা মাহফুজ, তিনিও কিন্তু 1-11 আওয়াজ শুনতে পাইছিলেন কয়েকদিন আগে। তারপরে পোস্টটা তিনি ডিলিটও করছিলেন, নিশ্চয় আপনাদের খেয়াল থাকার কথা। এরপর থেকে গেল কয়েকদিন সারা বাংলাদেশ যে বিশৃঙ্খল অবস্থায় চলছে, জনমনে কিন্তু এখন এই বিষয়টা কাজ করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই মুহূর্তে রাষ্ট্রে আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করা, পাশাপাশি যে হঠাৎ করে উদ্ভট যে পরিস্থিতি তৈরি হয়েছে যে পুলিশ কাজ করলে পুলিশকে ট্যাগ দেওয়া হচ্ছে, ভিপি নূরের ইস্যুটাতে সেনাবাহিনী এবং পুলিশকে ট্যাগ কেন্দ্র করে আরেকটা আলোচনা হচ্ছে। সেনাপ্রধানের জায়গায় নতুন কেউ আসতে যাচ্ছে, ওইটা আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব যে ওই জায়গাটাও আলোচনা হচ্ছে যে সেনাপ্রধানের জায়গা বদলে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে যে সেনাপ্রধান যদি ক্ষমতা হারাই ফেলবে এই মেসেজ তিনি হয়তো পাইয়া গেছেন, সেই কারণে কি প্রধান বিচারপতির সাথে বৈশা যে সেনা সমর্থিত একটা সরকার আনার জন্য চেষ্টা করতেছেন কিনা, এরকম নানান গুজব। হ্যাঁ, এটাকে আমি কেন গুজব বলছি আসুন আমি এটার ব্যাখ্যাটা দিচ্ছি। আমরা দেখলাম যে আমাদের এই মুহূর্তে গণমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে নিরপেক্ষ যদি আমরা কাউন্ট করি সেটা হচ্ছে আমার দেশ পত্রিকা, মাহমুদ ভাইয়ের যেই পত্রিকা আছে। তো সেই পত্রিকা বলছে যে এইটা বেসিক্যালি গুজব। এর মাঝখানে গুজব আরেকটা ছড়ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন। তো সামহাও এখানে কোন একটা ঘুট পাকাইতেছে। এই আলোচনাগুলো থেকে কিন্তু গুজবের ডালমালা আপনারা যেগুলো দেখতেছেন আসছে। বাট রিসেন্টলি বিষয়টা কি, আমার দেশ পত্রিকা অনুসন্ধান করছে বিষয়টা নিয়ে। তো বিষয়টি আসলে সম্পূর্ণ ভিন্ন। প্রধান বিচারপতির সাথে আমাদের যে সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন সেটা ছিল পিলখানার যে ট্র্যাজেডি এবং গুমের যে তদন্ত এবং বিচারের যে কার্যক্রমগুলো, এই বিষয়গুলো নিয়ে হয়তো একটা পারিবারিক বা অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে প্রধান বিচারপতির বাসায়। আর এই বিষয় নিয়ে সম্ভবত প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান আইনি দিকগুলা জানতে চেয়েছেন, যেহেতু তারও যেই সেনাপ্রধানের মেয়াদ হয়তো আর কয়েক মাস আছে, নির্বাচনের আগ মুহূর্তে তিনিও চাচ্ছেন যে ইন্টারিম থাকতে থাকতে হয়তো এগুলো যেন একটু গতি পায়। তো সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে এই বিষয়গুলো ছড়ানোর জন্য মূল যে পরিস্থিতিটা মানুষ দেখতেছে সেটা হচ্ছে ছবিতে হামলা, বাকৃবিতে হামলা, মানে বাংলাদেশ কৃষি বিদ্যালয়ে, তারপর নূরের ঘটনা, জাতীয় পার্টির এইরকম অবস্থান, মাঝখানে আওয়ামী লীগের ঘটনা। আজকে একটা ভিডিও আছে সেখানে দেখবেন ককটেল মকটেল ফাটাইয়া অস্থির। ছবির উপাচার্য বলছেন ছাত্রলীগ হেলমেট পরে আবার এসে পিটাইছে। তো সবকিছু মিলাই একটা হজবরল পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে আসলে সেনাবাহিনী হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসতে ভালো, বা সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে আনে ভালো, ডক্টর ইউনূস পারছেন না। কিন্তু বিষয়টা কোনটা আমি ভিডিওতে ক্লিয়ার করছি যে আমার দেশ পত্রিকা তাদের নিজস্ব অনুসন্ধানে তারা বলছেন যে সেনাবাহিনী আসলে ক্ষমতা নিতে যাচ্ছে না। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা এইটা মনে করছেন যে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। বাট আমার কাছে জেনারেল ওয়াকারুজ্জামানের রাইট নাও যে অ্যাক্টিভিটিস সবকিছু মিলিয়ে মনে হয় না যে তিনি আসলে এই ধরনের কোনো ইন্টেনশনে আছেন। আর রাইট নাও বাংলাদেশ যে ট্রেন্ডে আছে, এখানে এটা আরো ধরেন 5ই আগস্টের আগে হলেও মানুষ অনেক রকম চিন্তা করতো, কিন্তু মানুষের ভিতরে এখন ভয় ভেঙে গেছে। আর্মি যদি ক্ষমতা গ্রহণও করে কোনো অন্য উপায়ে, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তারা আবার পড়ে যাবে, কারণ জনগণ রুখে দিবে। রাইট নাও যে ভাইবটা আছে টিকতে পারবে না। সো সেনাবাহিনীর কাছে গোয়েন্দা তথ্য আছে মাঠের পর্যায়ের। এখন আবার আসলে একটা আলোচনা নিয়ে 10 জায়গায় জোড়া দেওয়া যায়, বাট বিষয়টা এরকম না। সেনাবাহিনী আইন শৃঙ্খলাকে ব্যালেন্স করবে, মব করলে মারবে। এই সেনাবাহিনী, এই যৌথ বাহিনী, এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই। এদেরকে প্যাকেট করে ভারতে পাঠায় দেন। দিল্লির গোলামদেরকে আমরা ট্যাক্স পেয়ারদের টাকায় পুষবো না। ওদেরকে ভারতের কাপড় কিনে দেন, বিএসএফ এর পতাকা দিয়ে ওদের সাহসগুলোকে, ওদের শরীরটাকে মোড়ায় দিল্লিতে পাঠায় দেন। আমরা আজাদির বাংলাদেশে কোন গোলামকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখতে চাই না। তাই আমাদের দাবি খুব পরিষ্কার। বাহিনীগুলোকে বলছি, পুলিশকে বলছি, যারা বাড়াবাড়ি করেছেন, ইতিমধ্যে প্রায় 24 ঘন্টা পার হতে চলেছে, কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই, কাউকে চাকরিচ্যুত করা হয় নাই, কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করবার জন্য কোনো কমিটি তৈরি করা হয় নাই। ইতিমধ্যে এই 24 ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন, বাংলাদেশের গণ অভ্যুত্থানের সকল শক্তি একত্রিত হয়ে যৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে। যদি আপনারা সেইটা না চান, দিল্লির গোলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে
থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন, লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হক নূর রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। পাবলিকলি এই রাষ্ট্র কোনো বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না। কোন ডিজিএফআই এসআই কে পুলিশের কাছে এই রাষ্ট্র বর্গে দেওয়া হয় নাই। যৌথ বাহিনীকে বলছি, যারা বুক চেতিয়ে 1400 শহীদের মতো করে আবু সাইদ মুক্ত হয়েছে, তারা সেনাবাহিনীর সামনে, ট্যাঙ্কের সামনে দাঁড়াবে, পুলিশের সামনে দাঁড়াবে। বেয়াদবি করবেন না, বাড়াবাড়ি করবেন না। উঠতি পড়া লোকদেরকে বলছি, ব্যারাকে ফিরে যান। রাস্তায় রাজপথ রাজনীতি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য না, ট্যাক্স পেয়ারদের টাকায় যার উদ্দির পোশাক কেনা হয়, যেই পুলিশের বেতন দেওয়া হয়। আপনার কাজ আইন অনুযায়ী কাজ করবেন, ব্যারাকে থাকবেন, রাজনীতি করবেন না, রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না। দিল্লির দাসত্ব কায়েম করবার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে যেই নতুন আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা পক্ষে দাঁড়িয়েছেন, বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন, 1400 শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন, আপনাদের উপরে সেই মনিউ যৌথ বাহিনী এবং পুলিশ। বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর কোত্থেকে আসে? পুলিশের এত বড় সাহস কোত্থেকে আসে? সেনাবাহিনীর এত বড় সাহস কোত্থেকে আসে? তারা কি গত বছর কোন শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে, যারা এখনো প্রতিদিন এবং প্রতি রাতে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে, তারা যৌথ বাহিনীর ট্যাঙ্কের সামনে দাঁড়াবে? আপনারা যদি আমাদেরকে শত্রু বানান, আপনাদের সার্বভৌমত্বের পোশাক এই দেশের মানুষ কেড়ে নেবে, ছুঁড়ে ফেলে দেবে। গণ অভ্যুত্থানের পরে গত 1 বছরে আওয়ামী লীগের কোন নেতাকর্মীকেও পুলিশ এবং যৌথ বাহিনী এইরকম করে পিটিয়েছে কিনা আমরা বোঝার চেষ্টা করছিলাম। গত 1 বছরে গণ অভ্যুত্থান শুধু না, এই আওয়ামী দাসত্বের দালালিরা যারা করেছে, যে সকল দলগুলো, সেই জাতীয় পার্টি এবং 14 দলের অফিসে গিয়ে পুলিশ এবং যৌথ বাহিনী তাদের টয়লেট পর্যন্ত ঢেকে দিয়ে আসছে কিনা। কিন্তু আমরা দেখেছি, যারা গত 16 বছর ধরে বাংলাদেশকে দিল্লির কাছে দিনে এবং রাতে বিক্রি করে দিয়েছে, সেই দালালদের অফিস আজকে পাহারা দেওয়া হয়। গতকাল প্রফেসর ইউনূস 3 দলের সঙ্গে বৈঠক করলেন। প্রথমে বৈঠক করলেন জামাতের সঙ্গে, তারপর এনসিপির সঙ্গে, তারপর বিএনপির সঙ্গে। এবং জামাত ইসলাম বের হয়ে তারা বিএনপির বিরুদ্ধে কঠোর বক্তব্য দিল। চাঁদাবাজি, টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড দখল ইত্যাদি বিভিন্ন বক্তব্য দিল। এবং তারা কোনো মতেই এই জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া এবং পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচন করবে না। এবং তারা বিএনপির নাম না উল্লেখ করলেও তারা তীব্র ভাষায় ভর্ৎসনা করলো। এবং জামাত আরো বললেন যে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রের দিনই নির্বাচনের যে তারিখ ঘোষণা করলেন, সেটা আসলে প্রধান উপদেষ্টা চাপে পড়ে ঘোষণা করেছেন বলেই জামাত ইসলাম বিশ্বাস করে। এবং এমন জামাত ইসলাম কোনোভাবেই নির্বাচনে যাবে না এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এবং তারপরে এনসিপি আসলো, এনসিপির হাসনাত আসলো, ডক্টর যারা আসলো, এবং তারাও বৈঠকের পরে ঠিক একই বক্তব্য দিল। জাতীয় পার্টি নিষিদ্ধ, পিআর বলে নাই, তারা বলছে জুলাই সনদকে সংবিধানের উপর স্থাপিত হবে এবং গণপরিষদ নির্বাচন হতে হবে। এবং সর্বশেষ বিএনপি আসলো, বিএনপির ফখরুল সাহেব আসলো, আমির খসরু মাহমুদ সাহেব আসলো, সালাউদ্দিন সাহেব আসলো। তো এর আসার পরে তারা বলল কি, যে প্রধান উপদেষ্টা বলেছেন, কথা দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, আশ্বাস দিয়েছেন। সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে জাতীয় পার্টির বিষয়ে কোনো কথা হচ্ছিল কিনা। ফখরুল বলেন যে না, কোনো কথা হয়নি। ওদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম তিনি বললেন যে হ্যাঁ, জাতীয় পার্টির বিষয়ে সবগুলো দল তাদের নিজস্ব মতামত দিয়েছে, আমরা যাচাবাচি করে দেখতেছি। তার মানে শফিকুল আলমের কথা অনুযায়ী সবগুলো দলই জাতীয় পার্টি নিয়ে মতামত দিয়েছে, সবগুলো দল মানে ইনক্লুডিং বিএনপি। কিন্তু মির্জা ফখরুল বললেন যে এই বিষয়ে কোনো কথা হয়নি। তারপর দুটা কিন্তু কন্ট্রাডিক্টরি, একজনের কথার সঙ্গে আরেকজনের কথার কোনো মিল নেই। তাহলে এখন কি দাঁড়ালো? এই যে এই 3টা দলকে আহ্বান জানালো, 3টা দলকে নিয়ে বসলো একটা সমস্যার সমাধানের জন্য। সঙ্গে ছিলেন 2 উপদেষ্টা ভাই আদিল এবং খলিল, আসিফ নজরুলও ছিলেন। কিন্তু এতে কি লাভ হলো আমাকে বলেন? এতে ডক্টর ইউনূস কি অ্যাচিভ করলো? 3টা দলকে নিয়ে যদি একসঙ্গে বসতো তাহলে একটা কথা ছিল। 3টা দলের সঙ্গে 3 ভাবে বসলো এবং 3টা দল বেরিয়ে এসে 3 ভাবে কথা বললো। এইরকম তো আগেও অনেকবার বসা হয়েছে, কিন্তু আমি তো মনে দেখতেছি না। এবং সত্য হলো এটাই যে এই জামাত ইসলাম এবং এনসিপি তারা নির্বাচন চায় না। তারা মনে করে যে এই প্রচলিত নির্বাচন পদ্ধতিতে আসলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটবে জাতীয় পার্টির মাধ্যমে। এবং যদি কোনোদিন
আবার আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে এই জামাত এবং এনসিপি কে নির্মূল করবে। সুতরাং এই নির্বাচন কোনো মানি হয় না, একটা নতুন ভাবে নির্বাচন করতে হবে, নতুন সরকার দিয়ে নতুন পদ্ধতিতে নির্বাচন করতে হবে, সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে, একটা বিপ্লবী সংবিধান হবে, তারপরে নির্বাচন ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিএনপি মনে করতেছে এই সংবিধান হচ্ছে মুক্তির যুদ্ধের চেতনা, কাজে এই সংবিধান কোনো মতেই বাদ দেওয়া যাবে না। এখন তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? যেই লাও সেই কদু। এখন দেখুন, দেশ জুড়ে চরম অস্থিরতা, আইন শৃঙ্খলা ঠিক নাই, কোনো দিকে ঠিক নাই, সব জায়গায় মানে অস্থিরতা এবং ভাঙচুর, ডাকাতি, খুন খারাপি সব চলতেছে। সরকারের কোথাও কোনো কন্ট্রোল নেই। এটা কিন্তু জামাত ইসলামও বলেছে যে সরকার হাল ছেড়ে দিয়েছে, সরকারের কোনো কন্ট্রোল কোথাও নাই। সরকারের দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজপথে কি হয় এবং অন্যদিকে দেশের রাজনীতির পরিস্থিতিতে নতুন অনেক মোড় ঘটেছে, বা সেনাপ্রধান বৈঠক করেন, বা অনেকেই যে অনেক রাজনৈতিক পরিস্থিতি উত্তাল করে ফেলার চেষ্টা করে, এগুলো নিয়ে কিন্তু দর্শক শ্রোতা এখানে আলোচনা সমালোচনা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।